গণেশ উকিলের কাছে ক্ষমা চেয়ে অদ্ভুত কাণ্ড করল অগ্নিজিৎ মুখার্জি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর তার জন্য অগ্নিজিৎ মুখার্জি পাপের প্রায়শ্চিত্ত করতে চলে এসেছে গীতাদের বাড়িতে। কিন্তু সেই মুহূর্তে গীতা বাড়িতে ছিল না। এর মধ্যে গিনির জন্য অনেক বড় একটা সারপ্রাইজ নিয়ে এসেছিল অগ্নিজিৎ মুখার্জি। গিনির সামনেই ডিভোর্স পেপারটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দেয়, আর এটা দেখার পরে অনেক বেশি খুশি হয় স্বপ্না দেবী, আর বলে আপনি যে শেষ পর্যন্ত এইভাবে মেনে নেবেন এটা তো আমরা কল্পনাও করতে পারিনি। আজ আমাদের সত্যি অনেক আনন্দ হচ্ছে। আপনি এইভাবে আমার মেয়ে দুটোর পাশে থাকবেন, ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। অগ্নিজিৎ মুখার্জি বলে আমি আর কি পাশে থাকবো, ওরাই তো আমার পাশে রয়েছে। আর এই যে আমার ছেলে, তুমি কি জানো না, বাবা মা বয়স্ক হলে বাবা মার পাশে দাঁড়াতে হয়, বাবা মার অবলম্বন হতে হয়, আর তুমি শ্বশুর বাড়িতে পড়ে আছো ঘর জামাই হয়ে। স্বস্তিক তখন বলে ড্যাডি, তুমি তো খুব ভালো মতনই জানো যে আমি গীতাকে ভালোবাসি। গীতাকে ছাড়া আমি থাকতে পারতাম না, সেই জন্যই আমি গীতার সাথেই রয়েছি। অগ্নিজিৎ মুখার্জি বলে সেটা তো বুঝলাম, কিন্তু গীতা কোথায়? যাকে নিয়ে এত কথা সে কোথায়? তখনই স্বপ্নাদেবী বলে তার কি আর এখন বসার সময় আছে? সে তো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে যাতে পদ্মর কেসটার খুব তাড়াতাড়ি একটা সমাধান করতে পারে। অগ্নিজিৎ মুখার্জি বলে তা অবশ্য আপনি ঠিকই বলেছেন, মেয়েটা আমার জন্য তো কম কিছু করেনি, অনেক কিছু করেছে। আজ সত্যি ওকে দেখলে অনেক অবাক হই। যেই রকম স্পিডটা আমি গণেশ উকিলের মধ্যে দেখেছিলাম ঠিক তেমনটাই দেখতে পাই গীতার মধ্যে। যাই হোক স্বপ্নাদেবী, আপনি কি আমার জন্য একটু চাটা করে নিয়ে আসবেন না নাকি? স্বপ্নাদেবী তো শুনেই অবাক হয়ে যায়। যতবারই অগ্নিজিৎ মুখার্জির জন্য চা নিয়ে গিয়েছিল আগে, ততবারই অগ্নিজিৎ মুখার্জি স্বপ্নাদেবীকে অপমান করে বার করে দিয়েছিল, আর আজ নিজে থেকে যেচে চাইছে চা। এটার জন্যই তো খুবই খুশি হয় স্বপ্নাদেবী, আর বলে এক্ষুনি নিয়ে আসছি। মনে মনে অগ্নিজিৎ মুখার্জি ভাবতে থাকে এই পরিবারটাকে কত খারাপ কথা বলেছি, কত অপমান করেছি, আর আজ এই পরিবারটাই আমার পাশে এসে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে যখন আমার হাত সবাই ছেড়ে দিচ্ছে, তখন পাশে এসে দাঁড়িয়েছে গীতা, গিনি, সবাই। আমি এদেরকে অস্বীকার করি কি করে? তার মধ্যেই বড়বাবু চলে গেছে হসপিটালে। বড়বাবু গিয়ে ঢালিকে বলে ঢালি, আমি যে তোমাকে এখানে নিরাপত্তার তাগিদে রেখে গিয়েছিলাম, তুমি কোথায় ছিলে? তুমি হয়তো জানো না, তোমার এই গাফিলতির জন্য একজন উকিল আমাকে অনবরত কথা শুনিয়ে চলেছে। তুমি কি ভেবেছো বলো তো? হ্যাঁ, তুমি কি ভেবেছো? তখনই ঢালি বলে স্যার, আমি তো এখানেই ছিলাম। তখন গীতা এসে বলে তাই না, সবটা তদন্ত করে ফেলেছি। বড়বাবু তখন বলে তদন্ত করে ফেলেছেন? ওটা আমার কাজ অগ্নিকন্যা, ওটা আপনার কাজ না। আর তখনই গীতা বলে বড়বাবু, আপনার কি হয়েছে বলুন তো? কি শুরু করেছেন আপনি? আপনাকে তো পুরো অচেনা একটা অন্য রকমের মানুষ লাগছে। যেই পঙ্কজ খাসনবিশের বুদ্ধি ছিল তীক্ষ্ণ, যে সবটা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিত, আজ সে এই রকম কথা বলছে, ভাবতেও কেমন যেন অবাক লাগছে। তখনই দেখা যায় যে বড়বাবু বলতে থাকে আমি যেটা করছি সেটা ঠিকই করেছি। কি হলো ঢালি, তুমি কোথায় গিয়েছিলে বলো? ঢালি তখন বলে স্যার, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম। গীতা বলে কে ওয়াশরুমে গিয়েছিল, কে বাইরে গিয়েছিল, সবটার তদন্ত আমি করেছি। আর এই যে বড়বাবু, ওই যে নার্স রত্না, ওর কাছ থেকে সমস্তটা শুনে নেবেন। ও সাক্ষী দেবে, আমি সাক্ষী দেব। বড়বাবু বলে আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন না? মানে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন আছে? গীতা তখন বলে কেন প্রয়োজন নেই বা কেন? অবশ্যই প্রয়োজন আছে। আমি একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি কান খুলে শুনে রাখুন। যেটা আপনি করছেন সেটা ঠিক হচ্ছে না, বরং আপনাকে আজকাল অচেনা লাগছে। তদন্তটা শুরু করুন বড়বাবু, ঝটপট করে তদন্তটা শুরু করুন। আর পদ্মরানী দাসের ওপর যদি আর একবার অ্যাটাক হয় তাহলে কিন্তু আপনিও ছাড়বেন, আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবো না, আপনিও কিন্তু ছাড়া পাবেন না। মেয়েরা কিন্তু জেগে উঠেছে, আমরা সবাই উই ওয়ান্ট জাস্টিসের জন্য প্রে করছি। তাই বলছি খুব সাবধান, আপনি কিন্তু এবারে মেপে মেপে কাজ করবেন বড়বাবু, না হলে আপনার বিপদও অনিবার্য। তার মধ্যেই গীতাকে ফোন করেছে স্বপ্নাদেবী, আর বলে তুই কোথায় রয়েছিস মা? তখনই গীতা বলে আমি তো হসপিটালেই রয়েছি। জানো মা, পদ্মর ওপরে আবারও হামলা করার প্ল্যান করা হয়েছিল। সঠিক সময় না আসলে পদ্মকে বাঁচানো যেত না। এরপরে স্বপ্নাদেবী বলে বাড়িতে তো শ্বশুরমশাই এসেছেন। আর এটা শোনার পর গীতার কাছে তো নর্মাল বলেই মনে হয়েছিল, কিন্তু স্বপ্নাদেবী পুরো ব্যাপারটা যখন খুলে বলে, গীতা তো পুরোই অবাক হয়ে যায় আর বলে কি বলছো মা? স্বপ্নাদেবী বলে হ্যাঁ, আমি তো ঠিকই বলছি। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি ফোনটা নিয়ে নেয় আর বলে শোনো গীতা, তুমি
তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। এই বাড়ি না, এই বাড়ি না, আমার বাড়ি, মানে তোমার শ্বশুর বাড়ি। তোমাকে সেখানেই থাকতে হবে। তুমি বিয়ের পরে বাপের বাড়ি থাকতে যাবে কেন? আমাদের বাড়িতে এতগুলো ঘর রয়েছে, এতগুলো মানুষ রয়েছে, আর তুমি এখানে পড়ে থাকবে? সেটা হবে না। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, আমি যে অন্যায় করেছি তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তুমি তো ক্ষমা করে দিয়েছো। তুমি ক্ষমা করেছো বলেই তো কোর্টে অত সুন্দরভাবে কেসটা লড়তে পারলে। আমি তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। তখনই গীতা বলে, এরকম বলবেন না বাবা, আপনি অনেক বড় একজন মানুষ, আপনার কাছ থেকেও তো কম কিছু শিখিনি। আপনিও তো লটা আমাকে অনেক শিখিয়েছেন। আমি আপনার সাথে আছি বাবা। জানেন বাবা, পদ্মকে মারার চেষ্টা করা হয়েছিল, তাই পদ্মর যাতে কোনো ক্ষতি না হয় আমি সেই ব্যবস্থাই করে চলেছি। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। অগ্নিজিৎ মুখার্জির চোখে জল চলে আসে আর বলে, এত সুন্দর সুন্দর মেয়েরা আমার বাড়ির বউ হয়েছে, আর আমি কত খারাপ খারাপ কথা বলেছিলাম। গীতা, তুমি আমায় ক্ষমা করেছো তো? গীতা তখন বলে, হ্যাঁ বাবা, আমি ক্ষমা করে দিয়েছি। আপনি এসব নিয়ে আর ভাববেন না, আমাকে কেসটা লড়তে দিন। এর মধ্যেই গণসা উকিল চলে এসেছে। এসেই অগ্নিজিৎ মুখার্জি সামনাসামনি দাঁড়িয়ে থাকে আর বলে, আবার কি চাইছেন? আমার বড় মেয়ের সংসারটা তো ভেঙে দিলেন। এরপরে অগ্নিজিৎ মুখার্জি একটু তাতিয়ে দেয় গণসা উকিলকে। গণসা উকিল এখনও সবটা জানে না যে অগ্নিজিৎ মুখার্জি পুরোপুরি বদলে গেছে। অগ্নিজিৎ মুখার্জি আর আগের অগ্নিজিৎ মুখার্জি নেই। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, বেশ করেছি, আর 100 বার করবো, আপনি কিচ্ছু করতে পারবেন না। গণসা উকিল বলে, কিছু করতে পারবো না মানে? আপনি জানেন আমি কি করতে পারবো আর কি পারবো না? আপনি আমার মেয়েদের উপর এত অত্যাচার করতে পারেন না। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিকই বলেছেন, আপনার মেয়েরা সত্যি খুব ভালো। এর মধ্যে স্বপ্নাদেবী বলে, তুমি এসব কি বলছো? তুমি জানো উনি গিনির ডিভোর্স পেপারটা এখানে দাঁড়িয়ে সবার সামনে ছিঁড়ে ফেলে দিয়েছে। গণসা উকিল বলে, সত্যি? সত্যি আপনি করেছেন? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ করেছি। আপনি যখন প্রথম প্রথম কোর্টে এসে কেস লড়তেন তখন আপনার কথা বলার স্টাইল, আপনার বিচার বিবেচনা দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি যদি কোর্টে থাকেন তাহলে আমাকে কোর্টে আর কেউ বার্তা দেবে না। তাই আমি চালাকি করে আপনাকে দোষারোপ করে কোর্ট থেকে বার করে দিয়েছিলাম। আমি জানি আমি অনেক বড় অন্যায় করেছি। আপনি যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। গণসা উকিল বলে, না না, এসব করার কোনো দরকার নেই। আমি এসব চাইছি না। আমি চাই সব কিছু যাতে ঠিক থাকে। এর মধ্যেই গীতা তো বড়বাবুকে বারবার করে বলতে থাকি, বড়বাবু আপনি যে চার্জশিটটা ফ্রেম করেছেন সেটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনি কেন এরকম করছেন? কিন্তু বড়বাবু খুব বিপদে পড়েছে, সেটা দেখলে বোঝা যায়। তার মধ্যেই গীতা চলে গেছে মুখার্জি বাড়িতে। মুখার্জি বাড়িতে গিয়ে রান্না বান্না করতে থাকে আর গান করতে থাকে। গীতার এই রান্না দেখে সবাই খুব খুশি হয়ে যায়, বিশেষ করে মেহেক, সাত্বিক, তারপরে গিনি, সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। বাড়ির বাকিরা যারা কিনা গীতাকে মেনে নিতে পারেনি তারাও গীতার পাশে রয়েছে। আর এটা দেখার পর তো গীতার অনেক বেশি ভালো লাগে আর বলে, আমি তো এরকমই একটা পরিবার চেয়েছিলাম, যেখানে অনেক বেশি মিল থাকবে, যেখানে একে অপরের পাশে থাকবে সবাই। আর মনে হয় সেই পরিবারটা এবারে ফিরে পেয়েছি।